বাংলাভিশনেই এখন জুলাই আন্দোলনে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তারেক রহমান। বাংলাভিশন যদি এখন এই রিপোর্টটি করতে পারে, বাংলাদেশের সবগুলো গণমাধ্যম অবশ্যই করতে হবে একদিন না একদিন। ইতিহাসের এই সত্য গণমাধ্যমে না আসবে আমি সংগ্রাম করবো, কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য কিন্তু না। সঠিক তথ্য তুলে ধরা যদি অপরাধ হয়, আমি সেই অপরাধ করতে চাই। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নির্বাচনের আগে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি ভার্চুয়াল সমাবেশে বলছিলেন যে নির্বাচনের দাবি করাই যেন এখন অপরাধ। আমরা খেয়াল করছি গত কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। আমার বাস্তবতা এবং অভিজ্ঞতা একজন রিপোর্টার, একজন সংবাদকর্মী হিসেবে সঠিক তথ্য তুলে ধরতে চাওয়াটাই যেন বড় অপরাধ। তবে সত্যের জয় যে অবশ্যই হয়, সত্য যে শেষ পর্যন্ত বিজয়ী হয়। আমিও দীর্ঘদিন ধরে যেই সঠিক তথ্য তুলে ধরার সংগ্রামটি করছি, আমার বাংলাভিশনের বাস্তবতাতেই আমি আজকে সত্যি আমি নিজেকে সার্থক মনে করছি। এবং এই সংগ্রাম, সঠিক তথ্য তুলে ধরার যেই সংগ্রাম, সেই সংগ্রামের যে একটু হলেও সফলতা এসেছে তার প্রমাণ হচ্ছে বাংলাভিশনে এই জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রথমবার ছাত্র জনতার আন্দোলনে যেভাবে বিএনপিকে সম্পৃক্ত করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পেছনে থেকে তিনি নির্দেশনা দিয়েছিলেন, দিক নির্দেশনা দিয়েছিলেন, সেই বিষয়ে বাংলাভিশন একটি রিপোর্ট করেছে। কিন্তু এখন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাভিশনেই এখন রিপোর্ট করেছে। কর্মীদের ছাত্র জনতার জুলাই আন্দোলনে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তখনকার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরো আন্দোলনে প্রতিনিয়ত মনিটরের পাশাপাশি আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিতে নেপথ্যের গুরুত্বপূর্ণ কৌশলী ভূমিকা পালন করেন তিনি। আন্দোলনের শেষ দিকে হাসিনা পতনের এক দফা দাবিতে ছাত্র জনতার সাথে মিশে আন্দোলনকে গণবিপ্লবে পরিণত করতে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগের নির্দেশ দেন তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা নিয়ে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে শুরু হওয়া এই আন্দোলন শেষ অবধি রূপ নেয় ফ্যাসিস্ট হাসিনা পতনের এক দফায়। তবে দৃশ্যমান রাজপথের আন্দোলনের পাশাপাশি নেপথ্যের রাজনৈতিক কৌশল ও নেতৃত্বে কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্য, বিবৃতি এবং নেতাকর্মী সহ নানাজনকে দেয়া টেলিফোন বার্তা সক্রিয় প্রভাব ফেলে গোটা জুলাই আন্দোলনে। সারা দেশে আন্দোলনরত প্রিয় ভাই ও বোনেরা, খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনারা নিজেদের ন্যায্য, যৌক্তিক এবং সাংবিধানিক অধিকার আদায়ের লড়াই অব্যাহত রেখেছেন। তার জন্য আপনাদেরকে জানাই বিরচিত অভিনন্দন। আপনারা রাজপথে নেমে আসুন, ভাই বোন সন্তান স্বজনদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করুন, সাহস দিন। এই খুনিরা আবু সাইদের চিতানো বুকে গুলি করতে দ্বিধা করেনি। শহীদদের রক্তের দাবি মেটাতে বরং এই মুহূর্তেই দফা একটাই দাবি, দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। সুতরাং মানুষ খুন করে হাসিনাকে আর টিকিয়ে রাখা যাবে না। ফলত আমার সংগ্রামের, আমি এই প্রায় 2 বছর যেই সংগ্রাম করছি একা একা সঠিক তথ্য তুলে ধরার জন্য। সঠিক তথ্য তুলে ধরা যদি অপরাধ হয়, আমি সেই অপরাধ করতে চাই। জিয়া পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল 14 বছর আগে। 14 বছর পর জুলাই গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে সেই রিপোর্ট করতে চাওয়া যদি আমার অপরাধ হয়ে থাকে, বাংলাভিশন ক্যামেরা পর্যন্ত দেয়নি, তারপরে আমি বিকল্প উপায়ে মোবাইল ফোন দিয়ে রেকর্ড করে সেই রিপোর্ট আমি অঙ্গীকারবদ্ধ ছিলাম যে আমি এটি করব, আমি সেটি করেছিলাম। এরপরে বাংলাদেশের সব টেলিভিশন করেছিল, তার আগে কিন্তু কেউ করেনি। বেগম খালেদা জিয়ার সেই রেড টেলিফোনের রিপোর্টটি শেষ পর্যন্ত আমি করতে পারিনি। এগুলোর প্রতিবাদ করা, প্রতিকার চাওয়া যদি আমার অপরাধ হয়ে থাকে, এই সঠিক তথ্য তুলে ধরা যদি আমার অপরাধ হয়ে থাকে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান 8 দিনে 9 বার বক্তব্য দিয়েছিলেন দেশবাসীর উদ্দেশ্যে, ছাত্র জনতার উদ্দেশ্যে। 5 আগস্টের আগে নিষিদ্ধ ছিল তার বক্তব্য বিবৃতি প্রচার করা। 5 আগস্টের পরে সংঘবদ্ধভাবে সেই বক্তব্য বিবৃতিগুলো কিন্তু ব্ল্যাক আউট করে দিয়েছে গণমাধ্যমগুলো। এই প্রথম কিন্তু বাংলাভিশন প্রচার করলো। তার মানে আমি মিরাজ হোসেন গাজী, আমি আল্লাহর রহমতে সঠিক জায়গাতে আছি, আমি সঠিক জায়গাতে ছিলাম। এবং বাংলাদেশের সবগুলো গণমাধ্যম যেদিন এই সঠিক তথ্য প্রচার করবে, ব্যক্তি তারেক রহমান বিষয় না, বিএনপি বিষয় না, রাজনীতি বিষয় না, এখানে কোনো রাজনৈতিক মতাদর্শ বিষয় না, গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা, গণমাধ্যমের যেটি দায়িত্ব। বর্তমান প্রধানমন্ত্রী গণমাধ্যমের কাছে এখনও সবচেয়ে বেশি বৈষম্যের শিকার, সবচেয়ে বেশি মজলুম,
সবচেয়ে বেশি বঞ্চিত তার প্রমাণ বাংলাভিশন যদি এখন এই রিপোর্টটি করতে পারে, যেটি আমি এই আমার ওপেন মিডিয়া সেলে ডিজিটাল প্ল্যাটফর্মে সংগ্রাম করে আসছি, বাংলাদেশের সবগুলো গণমাধ্যম কিন্তু অবশ্যই করতে হবে একদিন না একদিন অবশ্যই করতে হবে। অবাক যারা হন, আমি তো ভাবতাম যাতে অবাক হওয়ার কথা ছিল, একজন শুনলে যদি তার মধ্যে ন্যূনতম যদি বাংলাদেশপন্থী হয়ে থাকেন, তার মধ্যে তো অবশ্যই এটি খুব প্রকাশ করা উচিত ছিল যে তারেক রহমানের বক্তব্য বাংলাদেশের কোনো গণমাধ্যমে নাই, প্রচার হবে না। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী গেল ব্ল্যাকআউট, দ্বিতীয় বার্ষিকীতেও কি ব্ল্যাকআউটই থাকবে? প্রচার করতে হবে সবগুলো গণমাধ্যমকে, যতক্ষণ না পর্যন্ত এই সঠিক তথ্য, ইতিহাসের এই সত্য গণমাধ্যমে না আসবে আমি সংগ্রাম করব। কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য কিন্তু না, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। কোনো কিছু চাওয়া পাওয়া, কোনো কিছু স্বার্থের জন্য না। আমি সাংবাদিকতা করতে আসছি নীতিনৈতিকতা নিয়ে। আমি যেমনি একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোটা আমার যেমনি দায়িত্ব, তেমনি যদি সরকার প্রধান ও বৈষম্যের শিকার হন, মজলুম হন, সেটার পাশেও দাঁড়ানো আমি মনে করি আমার দায়িত্ব। এই জন্য আমার যত ত্যাগ স্বীকার করা লাগে আমি সেটি করব, কিন্তু আমার এই সত্য প্রকাশের সংগ্রাম চলবে এবং ইনশাল্লাহ সত্যের জয় হবে। তার এই যে প্রমাণ, বাংলাভিশন যেই রিপোর্ট, যেই প্রামাণ্যচিত্র করার কারণে আমাকে ব্যক্তিগত, পেশাগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সবভাবে আমাকে যাতা অবস্থা তছনছ, আজকে আপনি কিন্তু সেই আমার ওই ডকুমেন্টারির বক্তব্যগুলো গবেষণা করে যেগুলো আমি খুঁজে খুঁজে বের করে দিলাম, সেই ফুটেজগুলো ব্যবহার করেই কিন্তু প্যাকেজটি হয়েছে। কারণ এখন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, এই জন্যে না, প্রতিবাদটা করব সাংবাদিকতার গণমাধ্যমের পেশাদারিত্ব নিশ্চিত করার জন্য। আপনি কে কী বললেন, চিন্তা করলেন, দরকার না। আমি তো কারোর কাছে যাচ্ছি না, আপনার কাছে ধর্ণা দিচ্ছি না, আপনার কাছে কোনো কিছু বলছি না। তো আমি আমার মতো করে সংগ্রাম করছি। 2025 সালের 8 ফেব্রুয়ারি বাংলাভিশনে যে ডকুমেন্টারি বা প্রামাণ্যচিত্রটি প্রচার হয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি ও তারেক রহমানের ভূমিকা, এবং 23 মিনিটের সেই প্রামাণ্যচিত্রটি আমার নিজের গবেষণা পরিকল্পনায় নিজের তৈরি করা 4-5 মাসের পরিশ্রমের ফসল। এবং তখন এটি বিকল্প মাধ্যম ব্যবহার করে, অর্থাৎ বাংলাভিশনের এমডি সাহেবের মাধ্যমে তখন সেটি বাংলাভিশনে প্রচার করা হয়। এর জেরে বা তার খেসারত আমাকে দিতে হচ্ছে। এবং কারণ ওই সময় থেকে এখন পর্যন্ত বা জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের কোনো গণমাধ্যম কিন্তু তারেক রহমানের যে ভূমিকা, 8 দিনে 9 বার তিনি বক্তব্য দিয়েছিলেন ছাত্র জনতার উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য, যেগুলো আমি ওই প্রথমবার কোনো গণমাধ্যমে বা সংবাদ মাধ্যমে প্রথমবার তুলে ধরেছিলাম আমার ওই প্রামাণ্যচিত্রের মাধ্যমে, যেটি ছিল ওই সময়কার রাজনৈতিক বাস্তবতায় মানে ঝুঁকিপূর্ণ একটি কাজ, জলে বাস করে কুমিরের সাথে লড়াই করা সামিল। ওপেন মিডিয়া সেল।